আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছি স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। ইংল্যান্ডের হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনিরাপদ হয়ে পড়েছে এনএইচএস ট্রাস্ট। বিবিসির বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে তথ্য প্রকাশ। ব্রিটিশ রাজতন্ত্রের সিংহাসনে ৬৫ বছর থাকার ইতিহাস গড়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর সিংহাসন আরোহণের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ইসলাম সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল ভিজিট মাই মস্ক নামে প্রকল্প চালু। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে সবার জন্য উন্মুক্ত ছিল যুক্তরাজ্যের ১৫০ শতাধিক মসজিদ। এবং সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয়েছে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন। তাদের নিয়োগে অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ডের হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বর্তমানে নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ায় তা বেশ অনিরাপদ হয়ে পড়েছে। বিবিসির বিশ্লেষণধর্মী এক অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও বর্তমানে এনএইচএস ট্রাস্টের সেবার মান অত্যন্ত নাজুক বলে জানানো হয়। সম্প্রতি হাসপাতালের রোগীর সংখ্যা অসম্ভবভাবে বেড়ে যাওয়ায় ইংল্যান্ডের হাসপাতালগুলোর ১/৩ জরুরি পদক্ষেপ ও সতর্কতা জারি করা প্রয়োজন বলে জানানো হয়েছে। ৫০টি ট্রাস্টের মধ্যে প্রায় ৭টি ট্রাস্ট জানায় অতিরিক্ত রোগী থাকার কারণে তারা রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে এনএইচএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে অপেক্ষাকৃত কম অসুস্থ রোগীদের ডিসচার্জ করতে হাসপাতালগুলোর কর্মকর্তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে রোগীদের সেবা দিতে অনেক ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। অন্যদিকে হাসপাতালে রোগীদের বিশৃঙ্খলা, দীর্ঘ অপেক্ষা এবং অপারেশন শেষ মিনিটে বাতিল হওয়া সহ বেশ কিছু বিষয়ে অনেক রোগীরা বিবিসি ক্যাম্পেইনকে জানিয়েছে। তাছাড়া বলছে এদিকে হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরের সময় পার্লামেন্টে সৌজন্য উপস্থিতি কঠোরভাবে বিরোধিতা করবেন তিনি। বার্কো হাউস অব কমন্সে এমপিদের বলেন, বর্ণবাদ ও বৈষম্য হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। হাউস অব কমন্সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়ে স্পিকারের এমন মন্তব্যের পর তিনি এসএনপি এমপিদের দ্বারা প্রশংসিত হন। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের যুক্তরাষ্ট্র সফরের সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্য ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাহার নিয়ে ১.৮ মিলিয়ন স্বাক্ষরিত পিটিশন নিয়ে এমপিদের বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। ব্রিটিশ রাজতন্ত্রের প্রথম শাসক হিসেবে সিংহাসনে ৬৫ বছর থাকার ইতিহাস গড়েছেন রানী এলিজাবেথ দ্বিতীয়। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে তিনি একমাত্র রাজ্য প্রধান যিনি একাধারে ৬৫ বছর ধরে সিংহাসনে রয়েছেন। ৯০ বছর বয়সী রানী ৬৫ বছর পূর্তির দিনটি একেবারে পারিবারিকভাবে পালন করছেন। নরফোকে রানীর সান্ডিংহাম স্টেটে একান্তভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। কাকতালীয়ভাবে এই দিনেই রানীর বাবা জর্জ পঞ্চম এর মৃত্যু হয়েছিল, ফলে দিনটি রানীর বাবার মৃত্যুবার্ষিকীও। এছাড়া বিশ্বব্যাপী ব্রিটেনকে তুলে ধরার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। রানীর সিংহাসন আরোহণের দিনটিকে শ্রদ্ধা জানাতে রাজবাহিনী গান স্যালুট জানানোর পাশাপাশি বাকিংহাম প্যালেসের কাছে গ্রিন পার্কে ৪১ বার গান স্যালুট ও টাওয়ার অফ লন্ডনে আরও ৬২ গান স্যালুট জানানো হবে। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করা হবে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সান্ডিংহামে রানী এলিজাবেথের বাবার মৃত্যু হয়েছিল। ওই সময় রাজকুমারী এলিজাবেথের বয়স ছিল ২৫ বছর। স্বামী যুবরাজ ফিলিপের সঙ্গে তখন কেনিয়াতে রাজকীয় সফরে ছিলেন এলিজাবেথ। আগামী ২০২২ সালে রানীর ক্ষমতা আরোহণের ৭০ বছর জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার যুক্তরাজ্যে ১৫০ শতাধিক মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইসলাম সম্পর্কে গণসচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে উৎসাহিত করার লক্ষ্যে ভিজিট মাই মস্ক নামের প্রকল্পটি চালু করার উদ্যোগ নেয় মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাদের। এই উদ্যোগের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাবেন বলে মনে করছেন ব্রিটেনবাসী। এছাড়া ইউরোপের অন্যতম বৃহত্তর ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ অত্যন্ত ব্যস্ত সময় পার করে।
সারাদিনই দলে দলে আসতে থাকেন খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ। তারা মসজিদটি ঘুরে দেখেন। অন্যান্য মসজিদের মতো ইস্ট লন্ডন মসজিদও সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত ছিল। ছোট ছোট দলে বিভক্ত করে নন মুসলিমদেরকে মসজিদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান গাইডরা। ইস্ট লন্ডন মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি আইয়ুব খান বলেন, ডানপন্থী মিডিয়ার অপপ্রচার মুসলমানদের সম্পর্কে নন মুসলিমদের মধ্যে নানা নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। আজকের এই ভিজিট মাই মস্ক কর্মসূচি তাদের সেই ভয় দূর করতে ভূমিকা রাখবে। তিনি মসজিদ পরিদর্শনে আগতদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি জানান, এই বছর ভিজিট মাই মস্ক ওপেন ডেতে নন মুসলিমদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। গত বছর 5 শতাধিক মানুষ ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শন করেছিলেন, কিন্তু এবছর ভিজিটের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। I decided to come to the East London Mosque. I actually read about it on Twitter, and I've always passed the building and thought it was amazing and had no idea what was going on inside, or I'd never been inside a mosque. I wasn't sure if I was allowed, how it works. So I thought it sounded like an amazing opportunity to ask questions and learn basically more about Islam and the Quran. এটা অনেকেই প্রথমবারের মতো মসজিদ ভিজিট করলেন এবং এটা ছিল আমাদের জন্য একটা চমৎকার সুযোগ। আটলান্টিকের ওপারে কি হচ্ছে এইগুলো আসলে আমরা নেগেটিভ দেখি অনেক সময়, কিন্তু আমার মনে হয় এটা অনেকটি পজিটিভলি কাজ করেছে। সবাই এসেছেন এবং ইসলাম সম্পর্কে জানতে, মসজিদ সম্পর্কে জানতে, মসজিদে আমরা কী করি এটা তো রহস্যজনক, তারা দেখে না ওয়ালের ভিতরে, অনেক প্রশ্ন করেছেন এবং আমরা দেখতে পেলাম, আমি আল্লাহ শুকর আদায় করছি যে প্রত্যেকটি প্রশ্নই পজিটিভ ছিল। ইসি পুনর্গঠনে সার্চ কমিটির তালিকা জমা দেওয়ার পর নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করে দেওয়ার পর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রাতে নাম ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশন হলেন সাবেক সচিব নুরুল হুদা। এর পরপরই নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। 27টি রাজনৈতিক দলের নাম নিজেদের অনুসন্ধান আর 16 জন বিশিষ্ট নাগরিকের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই শেষে সিসি সহ 10 জনের নামের চূড়ান্ত তালিকা থেকে সাবেক সচিব AKM নুরুল হুদাকে সিএসি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিস্তারিত দেখুন রিপোর্টে। সার্চ কমিটির দায়িত্ব ছিল 10 কার্যদিবসের মধ্যে এমন 10 জনকে খুঁজে বের করা, যাদের মধ্য থেকে রাষ্ট্রপতি যেন 5 জনকে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে পারেন। দায়িত্ব অনুযায়ী সার্চ কমিটি সেরকমই 10 জনকে খুঁজে পেল। চমক হলো, সেই 10 জনের মধ্য থেকে 5 জনকে খুঁজে পেতে মোটেও দেরি করলেন না রাষ্ট্রপতি। চূড়ান্তভাবে যে 5 জনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করলেন, তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাবেক সচিব KM নুরুল হুদা। নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম, সাবেক সচিব রফিকুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 2 জনের নাম সুপারিশ করা হয়। জনাব KM নুরুল হুদা, সাবেক সচিব, জনাব আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। মহামান্য রাষ্ট্রপতি এই 2 জনের মধ্য থেকে জনাব KM নুরুল হুদা, সাবেক সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করেছেন। 10 জনের মধ্যে অন্য যে 5 জনের নাম সার্চ কমিটি প্রস্তাব করেছিল, অর্থাৎ যে 5 জনকে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মনোনয়ন দেননি, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আলী ইমাম মজুমদার, নির্বাচন কমিশনার হিসাবে ডক্টর তোফায়েল আহমেদ, ডক্টর জারিনা রহমান খান, ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহ এবং আব্দুল মান্নান। একটি নাম অনেকগুলো দলের কাছ থেকে এসেছে, মানে নামগুলো প্রায় কমন। 128টি নামের মধ্যে এই নামগুলো আছে, আপনার বড় বড় সব দলের নামই আছে। কারা হতে পারেন নতুন নির্বাচন কমিশনের সদস্য, তা খুঁজতে সার্চ কমিটি মূলত 2টি কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যায়। প্রথমত, বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মতামত নেওয়া। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ ব্যাপারে 5 জন করে নাম চাওয়া। শেষ পর্যন্ত যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি প্রস্তাব করলো, সেখানে বিশিষ্ট নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর চাওয়াকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা। এর মধ্যে জনাব মাহবুব তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব। আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত দায়রা জজ। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত নামগুলো জনসম্মুখে প্রকাশ করার আগে বিকেল 4টায় সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে শেষ বৈঠক করেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে।
তারপরেই প্রস্তাবিত 10 জনের নামের তালিকা নিয়ে বঙ্গভবনে যান কমিটির সদস্যরা। সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া বৈঠকে সার্চ কমিটির সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্বের বিষয়ে কথা বলেন রাষ্ট্রপতির সাথে। এ সময় রাষ্ট্রপতিও তাদের ধন্যবাদ জানান যথাসময়ে দায়িত্ব পালনের জন্য। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল 25 জানুয়ারি রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির কার্যক্রম। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। ম্যানচেস্টারের অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত মনোরম পরিবেশে উদ্বোধন করা হয়েছে বারমিলিয়ন গ্র্যান্ড হল। ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী জানান, বিয়ে শাদী সহ যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য মানসম্মত পরিবেশে সর্বাধিক সুযোগ সুবিধা নিয়ে সুপরিসর কার পার্কের ব্যবস্থা সহকারে স্পোর্টস সিটি ম্যানচেস্টারের অভিজাত এলাকায় গ্র্যান্ড ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে বারমিলিয়ন গ্র্যান্ড হলের। জমকালো আয়োজনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশি সহ এশিয়া উপমহাদেশের বিভিন্ন শ্রেণী পেশার সুদীজন ও সেলিব্রিটি বৃন্দ। ভেন্যুটির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক সুদী সমাবেশের। আয়েশা নায়ারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী এবং ড্যানি দানের সুর মূর্ছনা উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত সুদীজনেরা। বারমিলিয়ন গ্র্যান্ডের হলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইপকো লিমিটেডের চেয়ারপারসন ইকবাল আহমেদ ওভি নর্থ ওয়েস্টের সকল কমিউনিটির উপযোগী করে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে কমিউনিটির চাহিদা অনুযায়ী প্রস্তুত করে ভেন্যুটি উদ্বোধন করা হয়েছে উল্লেখ করে তিনি বারমিলিয়নের পক্ষ থেকে সবাইকে এর সার্ভিস গ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বাংলাদেশ হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার, গ্রেটার ম্যানচেস্টারের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার আব্দুল নাসির ওয়াহাব সহ বিভিন্ন পেশাজীবী ও সুদীজন। অতিথিগণ উন্নত সুযোগ সুবিধা সহ এবং মানসম্মত একটি হল উদ্বোধন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বারমিলিয়ন গ্র্যান্ড হল আজকে ওপেনিং হলো এবং আমাদের আত্মীয়স্বজন, কমিউনিটির মেম্বার, ফ্রেন্ড সবাই আমরা একসাথে আনন্দ উৎসব করতেছি এবং আমি বলবো যে এই গ্র্যান্ড হল আমাদের কমিউনিটির। ম্যানচেস্টার এবং গ্রেটার ম্যানচেস্টার অথবা নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে এইরকম হল নাই। আশা করি যে এই হলটা অব্যাহত থাকবে এবং আপনারা যারা যেখানে আসেন না কেন আপনারা এখানে আসবেন এবং আপনাদের ফ্যামিলি যতগুলো প্রোগ্রাম এখানে আপনারা করবেন। এইটা আমাদের কমিউনিটির স্বার্থে বানানো হয়েছে, এইটা আপনারা যদি পছন্দ করেন এইটাই আমাদের সুন্দর। It's a grand opening of the grand hall, the 1 million hall. We have come here today. It's a wonderful occasion and actually we congratulate Mr. Iqbal Ahmed for coming up with this wonderful venue here in Manchester. গ্রাহক সেবায় দীর্ঘ অগ্রণী ভূমিকা পালন করে আসা স্বনামধন্য গ্রোসারি প্রতিষ্ঠান হোলসেল বাজার তাদের আগামী দিনের পথ চলায় গ্রাহকদের সাথে নিয়ে আরও উন্নত সেবা প্রদানে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন হোলসেল বাজারের ডিরেক্টর মনির আহমেদ। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইওর সাথে পূর্ব নির্ধারিত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এসব কথা জানালেন তিনি। হোলসেল বাজারের গ্রাহক ও কমিউনিটি বান্ধব এসব কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন বলেন, কমিউনিটির সেবায় কমিউনিটির জীবনমান উন্নয়নে এনটিভি সহ প্রতিষ্ঠান দুটির লক্ষ্য ও উদ্দেশ্যে এক ধরনের চমৎকার সাদৃশ্য রয়েছে। আর তাই অভিন্ন ও মহৎ এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে কোলাবোরেশন করে বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি যদি একসাথে পথ চলতে পারে তবে শুধুমাত্র সংশ্লিষ্ট পক্ষগুলোই নয় বরং নির্বিশেষে কমিউনিটির সকল পর্যায়ের মানুষই এর সুফল ভোগ করবে। সৌজন্য সাক্ষাতের পর এনটিভি পরিদর্শনে আসা হোলসেল বাজারের প্রতিনিধি দলের সদস্যদের টেলিভিশন ভবনের স্টুডিও ঘুরিয়ে দেখান এনটিভির হেড অফ মার্কেটিং মোহাম্মদ সোহেল আহমেদ ও নাজমুল হাসান সানি। এ সময় নিউজ ট্রান্সমিশন, এডিটিং সেকশন সহ এনটিভির বৈচিত্র্যময় কর্মকাণ্ড দেখে মুগ্ধতা প্রকাশ করেন মনির আহমেদ। আনুষ্ঠানিক এই পরিদর্শনকালে এনটিভির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ার ও হেড অফ ব্রডকাস্ট রবিন হায়দার খান। মোটামুটি প্রসেসিং থেকে রিটেল পর্যন্ত আমরা A to Z করি আর কি। আমাদের মেইন টার্গেটটা হলে আমরা কাস্টমারের মানে ফ্রেশ মাছ খাওয়াইতাম। অলওয়েজ আমরা চিন্তা করি কোয়ালিটি মাল দিতাম। দেখুন আমরা নিজস্ব আমরা প্রসেস করি, ও কারণে আমরা সব সময় আমরা কোয়ালিটিটা আমরা পুরো মেনটেন করি। ইউকেতে যে ডিস্ট্রিবিউটারের যেরকম রিকোয়ারমেন্ট আছে, কনজিউমারের যেরকম রিকোয়ারমেন্ট আছে ওই হিসাবে আমরা নিজে প্যাক করি, নিজে সব সময় আমরা মানে কোয়ালিটিটা মেনটেন করি।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সভাপতিত্ব পদে নির্বাচিত হয়েছে মতসির খান, সাধারণ সম্পাদক পদে 1 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মিসবাউদ্দিন ও বিশাল ব্যবধানে ট্রেজারার নির্বাচিত হয়েছেন আজম খান। দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে কেন্দ্র করে রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টিবৃন্দের উপস্থিতি ঘটে। সর্বশেষ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সভাপতি পদে 152 ভোট পেয়ে নির্বাচিত হন মতসির খান, সাধারণ সম্পাদক পদে মিসবাউদ্দিন ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন আজম খান। ঐতিহ্য অনুযায়ী নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও 2টি শিবিরে বিভক্ত হয়ে 17টি পদে মোট 33 জন প্রার্থী নির্বাচনে প্রচারণা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আয়াস মিয়া ও কমিউনিটি নেতা হাজী রইস আলী। এছাড়া দুপুরে সংগঠনের বিদায়ী সভাপতি মির্জা আসহাব বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি আলহাজ ফিরোজ খান পঙ্খী। রেড ব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে এক বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ এস সেলিম এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুহেব আহমেদ। রবিবার লন্ডনের ইলফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্যে ও আগামী কর্মপন্থা নিয়ে বিশদ বক্তৃতা দেন সহসভাপতি মাহবুবুর রহমান কুরেশি, ফজলুর রহমান ও আব্দুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদরুজ্জামান খান, মুস্তাক বাবুল, বুলবুল হাসান এবং সৈয়দ সাইমা আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ব্রিজ বারার কাউন্সিলর আজিজ চৌধুরী, কাউন্সিলর বার্ট জম, কাউন্সিলর ফারুক চৌধুরী সহ আরও অনেকে। বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভূয়সী প্রশংসার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন। সিলেটের জগন্নাথপুর থেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা হরমুজ আলীর সমর্থনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলহাজ নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শরীফ। এ সময় বক্তব্য রাখেন আলহাজ আব্দুল আলী, আলহাজ সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, নুরুল ইসলাম, আনসারুল হক, আলতাফুর রহমান মুজাহিদ, আনহার মিয়া, শফিক আহমেদ সহ আরও অনেকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রবীণ বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর নেতৃবৃন্দ হরমুজ আলীর নৌকা প্রতীক পাওয়ার জন্য দলীয় প্রধানের কাছে আহ্বান জানান। সবাই সুলতান মাহমুদ শরীফ হরমুজ আলী রাজনীতির মডেল হিসেবে আখ্যায়িত করে তার মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। শতাধিক নন মুসলিম নারী পুরুষরা ভিক্টোরিয়ার যুগের ব্রিটেনের প্রথম মসজিদ লিভারপুলের আবদুল্লাহ কুইলিয়াম মসজিদটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে মুগ্ধ হয়েছেন। দর্শনার্থীরা বলেন এটি হতে পারে ব্রিটেনের শ্রেষ্ঠ ইসলামিক হেরিটেজ। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, ব্রিটেনের প্রায় 200টিরও বেশি মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে মুসলিমদের পাশাপাশি নন মুসলিমরাও দেখতে পারেন মসজিদের সকল কার্যক্রম। মূলত মুসলিম ও নন মুসলিমদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হতে পারে সেই লক্ষ্যে রবিবার আবদুল্লাহ কুইলিয়াম মসজিদের ভিজিট মাই মস্ক প্রোগ্রামের আয়োজনে বিপুল সংখ্যক নন মুসলিম নরনারীর উপস্থিতিতে সরব ছিল মসজিদটি। এ উপলক্ষে মসজিদের হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি গালিব খানের সভাপতিত্বে এবং সিইও মুনিম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মসজিদের ফাউন্ডার এবং ট্রাস্টি ডাক্তার আব্দুল হামিদ, ফারহাদ আহমেদ, নারী ট্রাস্টি আমিরা সহ আরও অনেকে। 100 বছরের পুরনো এই মসজিদটি পরিদর্শনে এসেছিলেন লিভারপুলের বিভিন্ন গির্জার বিশপরাও। পরিশেষে শিশুদের পরিবেশনায় ইসলামিক গান পরিবেশন করা হয়। এদিকে লুটনে হকওয়েল রিং মসজিদের আয়োজনে সব ধর্ম বর্ণের মানুষের জন্য অনুষ্ঠিত হয়ে গেল মস্ক ওপেন ডে। আমাদের লুটন প্রতিনিধি মাইনুল ইসলাম দুলাল জানান, রবিবার লুটনের স্থানীয় এক ওয়েল রিং মসজিদের আয়োজনে নানান ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মস্ক ওপেন ডে। উক্ত ওপেন ডেতে মুসলিমদের পাশাপাশি নন মুসলিমদের আগমন ছিল লক্ষণীয়। এ সময় নন মুসলিমরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর থেকে নন মুসলিম ও ইসলাম সম্বন্ধে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে বলে মনে করেন। এছাড়া ইসলাম সম্বন্ধে নন মুসলিমদের ভ্রান্ত ধারণা দূর হবে, যা এই মুহূর্তে অতি প্রয়োজনীয় বলে মনে করেন আয়োজকরা। মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা থেকে কয়েকজন শিক্ষানুরাগী 80 দশকের প্রথম দিকে নর্দাম্পটনে প্রতিষ্ঠা করেছিল বাংলা স্কুল। কাউন্সিলের আর্থিক সহায়তার প্রায় 3 দশক সফলতার সাথে পার করলেও সম্প্রতিকালে সংকটের মুখে পড়ে নর্দাম্পটনের বাংলা স্কুলগুলো। নর্দাম্পটন বাংলা স্কুলের প্রতিষ্ঠা এবং বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরছেন এম.এ. ফাত্তা চৌধুরী ফয়সল। বর্তমানে এভাবেই বাংলা শিখছে
NBA তথা নর্দাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন পরিচালিত নর্দাম্পটন বাংলা স্কুলের শিক্ষার্থীরা। আমি এনবিএর কমিটির পক্ষ থাকি আগর মুরব্বিয়ান যারা বাংলা স্কুল শুরু করছিল তারারে ধন্যবাদ জানাই। তারা শুরু করার কারণে আমরা আইজও পর্যন্ত চালাইয়া যাইতাম পারলাম। নর্দাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিদের মাতৃভাষা বাংলা শিক্ষা দেওয়ার জন্যই 80-র দশকের প্রথম দিকে নর্দাম্পটন মিলিটারি রোডে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বাংলা স্কুল। আমি 1982-83 নর্দাম্পটন বাংলা স্কুলে গেছি, বাংলা লেখাপড়া শিখছি আমি। পরবর্তীতে শহরের বিভিন্ন স্কুলে কাউন্সিলের আর্থিক অনুদানে প্রতি সপ্তাহে শনি ও রবিবার চালু হওয়া বাংলা স্কুলগুলো কয়েক শতাধিক ছাত্রছাত্রী নিয়ে জমজমাট হয়ে উঠেছিল। আমি দীর্ঘ 14 বছর নর্দাম্পটন বাংলা স্কুলের সাথে শিক্ষকতা জড়িত ছিলাম। তখন একসাথে 4টি স্কুলে বাংলা ক্লাস চালু ছিল এবং প্রায় 200-এর অধিক ছাত্রছাত্রী সেখানে অধ্যয়নরত ছিল। দীর্ঘদিন সফলতার সাথে পার করলেও 2012 সালে কাউন্সিল থেকে আর্থিক বরাদ্দ বাতিল হয়ে যাওয়ায় সংকটের মুখে পড়ে নর্দাম্পটনের বাংলা স্কুলগুলো। আর এই প্রতিকূল অবস্থায় নর্দাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন সেন্টারে বর্তমানে প্রায় 30 জন ছাত্রছাত্রীকে 2 জন শিক্ষক প্রতি সপ্তাহে শনিবার 2 ঘন্টা করে বাংলা ভাষা শিক্ষাদান করছেন। সম্মানিত অভিভাবক মাতা পিতাদেরকে অনুরোধ করব, আপনারা নিয়মিত আপনাদের ছেলে মেয়েদেরকে বাংলা স্কুলে পাঠাবেন। আমাদের ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। অভিভাবকদের সচেতনতা আর এনবিএ এর সঠিক তত্ত্বাবধানে নর্দাম্পটন বাংলা স্কুল ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য। নবপ্রজন্ম শিখবে বাংলায় কথা বলা, জানবে দেশের ইতিহাস ও ঐতিহ্য। ভাষা দিবসের মাসে এটুকুই প্রত্যাশা সকলের। আমার পায়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দাম্পটন। এবারে জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটবাসী শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো প্রিয় নেতা বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তকে। তাকে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে নামে জনতার দল। বেলা 11টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সিলেট এসে পৌঁছায়। জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজের নেতৃত্বে সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের একটি প্রতিনিধি দল মরদেহের সাথে সিলেট আসেন। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা সুরঞ্জিতের মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত অস্থায়ী মঞ্চে। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানানোর জন্য সকাল থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনতা। মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন প্রয়াত সুরঞ্জিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল মতের মানুষ ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান প্রবীণ এই রাজনীতিকে। ফুলে ফুলে ডেকে যায় তার কফিন। শ্রদ্ধা জ্ঞাপনে আসা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে জিন্দাবাজার থেকে চৌহাট্টামুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের পক্ষে বক্তব্য রাখেন চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ শাহাবুদ্দিন, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, মজিদ খান, মহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ সহ অনেকে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজার প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বাস যুগে এক যাক নবীন ও প্রবীণ সংবাদকর্মী কমলগঞ্জের নৈসর্গিক মাধবপুর লেকে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা করেন। সবাই মিলে দেশাত্মকবোধক গান আর বাউল গান গাইতে গাইতে দুপুর 12টায় মাধবপুর লেকে পৌঁছায় বাস। এ সময় সংবাদকর্মীদের পদযাত্রায় মুখরিত হয়ে ওঠে মাধবপুর লেক। এ সময় বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে উপস্থিত সবাইকে পুরস্কৃত করা হয়। পরে সবাই মিলে স্পটে রান্না করা খাবার দিয়ে দুপুরের আহার করেন। আয়োজনের সার্বিক নেতৃত্ব ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম.এ. সালাম, সাধারণ সম্পাদক এস.এম. ওমেদ আলী সহ আর অনেকে। মৌলভীবাজারের কুলাউড়ার লংলা রেল স্টেশনে মাস্টার না থাকা ও রেল স্টেশনটি চালুর দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ডেমু ট্রেন আটকিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। সকাল 8:30 ঘটিকা থেকে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 2 ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদী জনতা আখাউড়াগামী ডেমু ট্রেন 1 ঘন্টারও অধিক আটকিয়ে রাখে। কুলাউড়া উপজেলার লংলা রেল স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাজস্ব আয় হতো, কিন্তু কর্তৃপক্ষ কর্মচারী সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেয়।
নেই। ইতিমধ্যে আন্দোলনের মুখে স্টেশনটি একজন মাস্টার দিয়ে খুলে দিলেও কয়েকদিন পর আবার বন্ধ করে দেয়। এতে এলাকার ব্যবসায়ী ও জনগণ ক্ষেপে ওঠে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। ইংল্যান্ডের হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনিরাপদ হয়ে পড়েছে এনএইচএস ট্রাস্ট। বিবিসির বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে তথ্য প্রকাশ। ব্রিটিশ রাজতন্ত্রের সিংহাসনে 65 বছর থাকার ইতিহাস গড়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর সিংহাসন আরোহণের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ইসলাম সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল ভিজিট মাই মস্ক নামে প্রকল্প চালু। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে সবার জন্য উন্মুক্ত ছিল যুক্তরাজ্যের 1.5 শতাধিক মসজিদ। এবং সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয়েছে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। তাদের নিয়োগে অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।